ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো কিছুদিন আগেই তোমাদের এইচএসসি পরীক্ষা 2025-এর অর্থাৎ 24-25-এর টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে। তো ইতিমধ্যে কিন্তু টেস্টের রেজাল্টও দিয়ে দিয়েছে। তো কিছু সংখ্যক স্টুডেন্ট দেখছি টেস্টের রেজাল্ট দেওয়ার পরে তোমাদের মাঝে খুব বেশি সংখ্যক কমেন্ট আসছে এই বিষয়টাই, ম্যাম রেজাল্ট আমাদের আশানুরূপ অনেক খারাপ হয়েছে, কিভাবে আমরা ভালো করব। আবার অনেকে এটা বলছে ম্যাম রেজাল্ট অনেক ভালো হয়েছে কিন্তু পড়ায় আর মন লাগছে না, তো আমরা কিভাবে করব। তো এখন বিষয়টা হচ্ছে টেস্টের পরে কিন্তু আসলে অনেকেই ভেঙে ঘুরে নতুনভাবে তৈরি হয়, আবার অনেকে দুমড়ে মুচড়ে একদম শেষ হয়ে যায়। তো এইটা কেন হয় আর এইটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটাই কিন্তু আজকে থাকছে এই বিস্তারিত এই ভিডিওতে। তো এখন তোমাদের সকলের জন্য আমার একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে একটা পরীক্ষা খারাপ হয়েছে তার মানেই যে আর জীবনে কখনোই উঠে দাঁড়ানো সম্ভব নয় বা কোনোভাবে আর উঠে ভালো পরীক্ষা দেওয়া সম্ভব নয়, এমনটা কিন্তু না। আবার অনেকে আছে এই যে যারা গ্রাম অঞ্চলের দিকে বসবাস করে আর কি, তো তাদের ক্ষেত্রে একটা জিনিস আমি খুব দেখি, তারা হচ্ছে অনেকে বলে যে ম্যাম এটা খুব শুনতে পাচ্ছি যে তুই তো ফেল করেছিস টেস্টে, তোকে তো স্যারের হাত পা ধরে যদিও বা এসএসসি পরীক্ষাটা দিতে পারিস, তুই তো ফেল করবি না, অকারণ কেন এত কষ্ট করছিস, পরীক্ষা দেওয়া লাগবে না, তুই যা মাঠে কাজ কর। আবার অনেকে দেখি এটা বলে যে তোর দ্বারা আর কোনো কাজ হবে না, তুই টেস্টে ফেল করলি। আবার অনেকে বলে টেস্টে এই রেজাল্ট, ও তাহলে তো বোঝা হয়েই গিয়েছে যে এসএসসিতে তুই কেমন করবি। তো এখন আমি যেটা বলি তোমাদেরকে সেটা হচ্ছে এসএসসির রেজাল্ট কিন্তু টেস্টের উপরে ভিত্তি করে কোনো কিছুই করা হয় না। আসলে টেস্ট পরীক্ষা নেওয়া হয় একটাই কারণে, সেটা হচ্ছে তোমাদের প্রস্তুতি কেমন সেটা জানার জন্য। আবার যারা একটু গ্যাপ আছে বা যাদের পরীক্ষা সম্পর্কে ধারণা একটু কম আছে তাদের ধারণাটা যাতে আরও একটু স্ট্রং হয় এই কারণে। তো আমি অ্যাজ এ টিচার হিসাবে এই সাজেস্টটাই করব যে যাদের পরীক্ষাটা খারাপ হয়েছে তারা কিন্তু এই পরীক্ষা খারাপ করা থেকে নতুন উদ্যম নিয়ে নতুন শক্তি নিয়ে তোমরা কিন্তু উঠে দাঁড়াও। এই যারা তোমাদেরকে হেয় করে কথা বলছে, নিচু করে কথা বলছে, আবার তোমাদেরকে বাঁকা চোখে তাকাচ্ছে যে তোর দ্বারা কিছু হবে না, তাদেরকে তোমরা একটু দেখিয়ে দাও যে আমরাও কিছু পারি। হয়তো কোথাও না কোথাও একটা গ্যাপ ছিল, তো গ্যাপ যেখানেই থাকুক সেই গ্যাপটা তো তোমরা এখন জেনে গিয়েছো, তাই না? তো গ্যাপটা এখন যেহেতু জেনে গিয়েছো তাহলে তো সেই গ্যাপটা পূরণ করার আর কোনো সমস্যা দেখছি না। আর তোমাদের সেই গ্যাপ পূরণ করার জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত আসছি আমাদের এই চ্যানেলে, প্রতিনিয়ত সব সাবজেক্টের সাজেশন আমরা দিচ্ছি। আর এই সাজেশনটা বা এই হেল্পিং যে ক্লাসগুলো এইগুলো ততদিনই চলবে যতদিন তোমরা চাইবা। তো আমাদের খুব খুব রিকোয়েস্ট যে কে কি বললো কে কি করলো এটা কখনোই কানে নিও না। তুমি পারবা, তুমি কেন পারবা না? তোমার পাশে এতগুলো ভালো মানুষ আছে, কেন পারবা না তুমি? আর সব থেকে বেশি কথা যেটা হচ্ছে, আমি এমনও স্টুডেন্ট দেখেছি যাদের হয়তো টেস্টে 2টা সাবজেক্টে ফেল হয়েছে, কোনো মতে সে পরীক্ষার দিতেই পারবে না, স্যারেদের থেকে অনেক রিকোয়েস্ট করে পরীক্ষার পারমিশনটা নেওয়ার পরেও কিন্তু সে এসএসসিতে কোনো মতে যায় ভয়ে ভয়ে যে কীভাবে কী করব। সেই ছেলেটাও কিন্তু 4 পয়েন্ট সামথিং আবার 4.50 সামথিং এমন কিন্তু রেজাল্ট নিয়ে পাশ করে গিয়েছে, তাহলে তুমি কেন পারবা না? আবার আরও একটা জিনিস দেখা যায়, যারা রেজাল্ট অনেক ভালো হয়েছে, দেখা যাচ্ছে জিপিএ 5 পেয়েছো টেস্টে, আবার অনেকে আছে জিপিএ 5-এর একটু কম পেয়েছে, 4.83 পেয়েছে। তো এদের ক্ষেত্রে আমি একটা সাজেশন দিই, সেটা হচ্ছে তোমরা কিন্তু অনেক ক্ষেত্রে, আমি সকলের জন্য বলছি না, যারা পেয়েছো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, ভগবানের আশীর্বাদে তোমাদের অনেক ভালো হয়েছে, তোমাদের জন্য দোয়া আশীর্বাদ উভয়ই রইল। তো এখন যেটা বলি সেটা হচ্ছে এই ভালো রেজাল্টও কিন্তু অনেকের জন্য কাল হয়ে দাঁড়ায়। কেন হয়ে দাঁড়ায়? অনেকে আছে ও টেস্টে তো আমি পাস হয়ে গেছি, টেস্টে জিপিএ 5 পেয়েছি, তার মানে আমার আর পড়াই লাগবে না, আমি তো এমনিতেই জিপিএ 5 পাইছি, তার মানে কি এসএসসিতে আমার কে ঠেকায়, এসএসসিতে তো আমি ঠিকই জিপিএ 5ই পাবো। এই যে মনের ভিতরে যে একটা ভ্রান্ত ধারণা চলে আসে, এইটা কিন্তু
খুব খুব খারাপ একটা বিষয়। এই ধরনের মন মানসিকতা যাদের এখনও আছে তারা প্লিজ এটা পরিত্যাগ করো। কারণ একটা ফুল গাছের দিকে যদি তুমি লক্ষ্য করো, একটা ফুল গাছকে যেমন সুন্দর রাখার জন্য প্রয়োজন প্রতিদিন তাকে পানি দেওয়া, গাছটাকে পরিচর্যা করা, ঠিক তেমনইভাবে তুমি যদি একটা পড়াকে 1 মাস আগে কি 3 মাস আগে পড়ে রেখেছো, ধরো অঙ্কে তুমি 3 মাস আগে GPA 5 পেয়েছো, অর্থাৎ A+ পেয়েছো, তো সে A+টা তুমি অঙ্ক সাবজেক্টে পেয়েছিলে 3 মাস আগে টেস্ট পরীক্ষায়, কিন্তু সেই অঙ্কটা তুমি 3 মাস ধরোইনি, সওনি, কখনোই অঙ্ক বইটা 3 মাসের জন্য বের করোনি। তো তখন তোমার কি হবে বলো তো? তুমি কিন্তু একদম পাড়া অঙ্ক, একদম সহজ একটা অঙ্ক তুমি কিন্তু একদম ভুল করে ফেলবা। কেন ভুল করছো? শুধুমাত্র তোমার একটু ভুলভাল ডিসিশনের জন্য, একটু ভুলভাল সিদ্ধান্তের জন্য। কারণ প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট। আমাদের যে SSC পরীক্ষাটা একটা খুব বড় একটা পরীক্ষা, আমাদের জীবনের জন্য একটা বড় পরীক্ষা। এখন অনেকে আসো, অনেকে হয়তো রিলেশনে থাকো, আবার অনেকে আসো ফ্যামিলি প্রবলেমে আসো, অনেকে আর্থিক প্রবলেমে আসো। তো সব প্রবলেমটাকে এক সাইডে করো, তুমি যে একটা আলাদা জগতের প্রাণী এটা বিবেচনা করো। তুমি মনে করো তোমার জগতে তুমি এই 3 মাসে শুধু তুমিই একা, তোমার সৃষ্টিকর্তা, এছাড়া আর কেউ নেই। যে যা বলে বলুক, কোনো কিছু মাথায় নিও না। এই 3টা মাস নিজেকে একটা ঘরের কোণায় আবদ্ধ করো। তোমাকে তোমার স্বপ্নকে বাঁচাতে হবে, তোমার নিজের বাবা মায়ের মান সম্মান বাঁচাতে হবে। তোমাকে যারা ছোট করে কথা বলেছিল কোনো একদিন, তাদের সামনে তোমার মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কেন পারবা না তুমি? এইটা তোমাদেরকে দেখাতে হবে। তার আগে আমি বলতে চাই, এই যে শীতকালে কিন্তু অনেকের বিরক্তির কারণ হতে পারে যে শীতকালে কেন আমাদের পরীক্ষাটা হচ্ছে, আমরা এত শীতে কীভাবে পড়বো, এত শীতে কি পড়া যায়? তো সেক্ষেত্রে আমি একটা তোমাদের সাজেশন দিই। শীতটা কিন্তু এই যে প্রথম যে তোমাদের এই 2025 সাল মানে পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে যে প্রথম আজ তোমাদের ক্ষেত্রেই শীতকালে SSC পরীক্ষাটা শুরু হচ্ছে এমনটা কিন্তু না। তোমাদের পিতামাতারা, এমনকি তোমাদের টিচাররা, আমরাও কিন্তু এই সময়টা পার করে এসেছি। তো আমরা যেহেতু পেরেছি, তোমরা কেন পারবা না? শীতকালে প্রতিটা পরীক্ষাই শীতকালে হয়, এটা তো নতুন কিছু নাই। তো একটা মাত্র ঋতু যা 3 মাস পরে বা 2 মাস পরে চলেই যাবে, এই শীতকালকে আর কখনো ফিরে পাবা না। কিন্তু তোমার এই রেজাল্টটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তোমার এই রেজাল্টটা খুবই মূল্যবান একটা সম্পদ। দেখবা 1 বিঘা জমি কিনেছো, কিন্তু জমিটা কোনো একটা কারণে সেটা বিক্রি করে দিতে হচ্ছে বা কোনো একটা কারণে নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তোমার এই রেজাল্টটা কিন্তু কখনোই নষ্ট হবে না। যদি তুমি ফেল করো, এই রেজাল্টটাও কেউ পরিবর্তন করতে পারবে না। যদি তুমি GPA 5 পাও, এটাও তোমার পরিবর্তন করতে পারবে না। এমনকি তুমি যখন তোমার কোনো সন্তানের পিতামাতা হবা, তখনও কিন্তু তুমি তাদেরকে বলতে পারবা যে আমি এত সালে 2025 সালে SSC পরীক্ষা দিয়েছিলাম, সেই সময় এই রেজাল্টটা করছিলাম। আবার তুমি যদি এই SSC পরীক্ষাটা একটু ভালো করে দিতে পারো, অর্থাৎ GPA 5 পাও বা 4 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং বা এরকম কোনো রেজাল্ট করতে পারো, তাহলে কিন্তু তোমার যে কাঙ্ক্ষিত একটা স্বপ্ন তোমার মনের ভিতরে লালন করে রেখেছো, অনেকে আছে ইঞ্জিনিয়ার হবা, অনেকে আছে ডক্টর হবা, অনেকে আছে টিচার হবা, অনেকে ডিফেন্সের দিকে ঝোঁক আছে। তো এই সব থেকে বড় একটা ভূমিকা কিন্তু রাখবে এই SSC পরীক্ষার রেজাল্টটা। আমি তোমাদের সকলকে বলি, এই SSC পরীক্ষার রেজাল্টটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। কারণ SSC পরীক্ষা যখন তুমি ভালো করবা, যেহেতু মেয়েদের ক্ষেত্রে বলছি, SSC পরীক্ষার রেজাল্টটা যদি অনেক ভালো হয়, তোমাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে তোমাদের ফ্যামিলি যত সমস্যার সম্মুখীনই হোক তোমাদের কিন্তু পড়ানোর চেষ্টা করবে। কারণ মেয়েটা অনেক ভালো রেজাল্ট করেছে, তার একটা ভালো ভার্সিটিতে পড়াতে হবে, ভালো একটা কলেজে ভর্তি করে দিই, সে ইন্টারটা দিক, দেওয়ার পরে তার স্বপ্নটা সে পূরণ করুক। আর যারা ছেলে আছে তাদের তো আরও প্লাস পয়েন্ট, তো তাদের ইচ্ছা পূরণ করে দেবে। অনেকে তো এটাও হতে পারে যে অনেক ফ্যামিলি থেকে বলে যে তুই যদি GPA 5 পাস, ফোন কিনে দেব, তারপরে মানে সামথিং যারা অনেক স্বপ্ন পূরণ করে। তো এখন এই যে বিষয়গুলো আমি তোমাদেরকে বললাম, তোমরা কখনোই শীতের সময় লেপের মাঝে বা কাঁথার মাঝে যে পড়বা না। কারণ বিছানায় যে যখনই পড়বা, তখনই 5 মিনিট পড়ার পরে কিন্তু অলসতা কাজ করবে ভিতরে। তখন মনে হবে কোনো একটা জায়গায় যে অনেক সময় পড়ে ফেলেছি, এত সময় কেউ পড়ে নাকি, আমি তো অনেক সময় পড়তে বসেছি, এই তো 2-3টা বই পড়া শেষ, তাহলে 5 মিনিট একটু রেস্ট নিয়ে নিই। 5 মিনিট রেস্ট নিতে যাই, কিন্তু তোমার কখন যে ঘুম চলে আসবে তুমি বুঝতেই পারবা না। সকালবেলা উঠে দেখবা তোমার
হয়ে গেছে, তোমার মা তোমাকে ডাকছে, মাঝখান থেকে তুমি একটা রাত কিন্তু জীবন থেকে হারিয়ে ফেললে। আর এই একটা রাতের মাসুল কিন্তু তোমার এসএসসি পরীক্ষার পরে তোমাকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। তখন কিন্তু তোমার মনে হবে যে কেন সেই দিন ঘুমিয়েছিলাম, কেন আমি আর একটু পড়িনি, আর একটু যদি পড়তাম তাহলে অনেক ভালো কিছু করতে পারতাম, আজ আমার বন্ধুদের সাথে ভালো একটা কলেজে ভর্তি হতে পারতাম, ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারতাম। তো এই যে সময় ফুরিয়ে গেলে আফসোস করে কি কোনো লাভ আছে বলো? এই যে তোমরা এখন টেস্ট পরীক্ষার রেজাল্ট পেয়ে অনেকে অনেক আফসোস করছো, এখন কি একটু কোনো কিছু পরিবর্তন করতে পারছো না। কিন্তু এই পরিবর্তনটাই কিন্তু তোমরা করতে পারবা ভবিষ্যতে, যদি এসএসসি পরীক্ষাটা ভালো করে। এই টেস্টের রেজাল্ট কেউ তখন গুনবেই না, তখন কিন্তু এসএসসি রেজাল্টটাই মোস্ট ইম্পর্টেন্ট সারা জীবনের জন্য। তো এখন তোমরা অনেকে আমাকে কোশ্চেন করছিলে, আবার অনেকে রিকোয়েস্ট করেছো যে ম্যাম প্লিজ প্লিজ আমাকে একটা সাজেশন তৈরি করে দেন, আমি কিভাবে আপনার গাইডলাইন ফলো করে একটা সুন্দর পড়ার রুটিন তৈরি করতে পারি, বা এই 3 মাস এই একটা রুটিন অনুযায়ী পড়াশোনা করলে আমি কিভাবে ভালো রেজাল্ট করতে পারবো। তো তোমাদের জন্য আমি একটা রুটিন লিখেছি, সেটা হচ্ছে তোমরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা করো। একটি অভ্যাসে পরিণত হলে দেখবা পড়ার আগ্রহ কিন্তু বেড়ে যাবে। ধরো তোমার সকালে পড়ো, প্রতিদিন সকালবেলা তুমি পড়তে বসো। তোমার কোনো একটা কারণে হয়তো অসুবিধা হয়েছে, পড়তে পারছো না, তুমি সেখানে আধা ঘন্টা পড়ো, 20 মিনিট পড়ো, তারপরেও কিন্তু প্রতিদিন সকালে 20 মিনিটের জন্য বই নিয়ে বসো। 5 দিন 20 মিনিট করে পড়তে থাকলে দেখবা 6 দিনের দিন কিন্তু তোমার ওই 20 মিনিট থেকে আধা ঘন্টা কি 1 ঘন্টায় পরিণত হয়ে গিয়েছে, তখন পড়ার আগ্রহটা বেড়ে যায়। তারপরে তুমি কিন্তু দীর্ঘ সময় ধরে একটানা পড়লে মনোযোগ অনেক কমে যায়, মানে বোরিংনেস কাজ করে, যে এত সময় পড়ে ফেললাম, একটু যদি রেস্ট নিতাম ভালো হতো। তখন কি তোমাকে একটু বিরতি নিতে হবে, কারণ যে কোনো জিনিস দেখবা, যদি মাংস বা অনেকে মাছ বিরিয়ানি বলে থাকে, তো বিরিয়ানি যদি তুমি একটানা 5 দিন খাও তখন কিন্তু তোমার ভালো লাগবে না, মনে হবে যদি অন্য কিছু একটু খাইতে পারতাম তো তাহলে একটু ভালো হতো, তো একটু অন্যরকম কিছু খাই। তো সেক্ষেত্রে এই যে একটা একঘেয়েমি চলে আসে। ঠিক পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এমন, যদি তুমি একটানা 8 ঘন্টা এক টেবিলে পড়েই আসছো, মানে 8 ঘন্টা 9 ঘন্টা হয়ে যাচ্ছে তুমি টেবিল থেকে উঠছো না, তখন কিন্তু ওইটা হচ্ছে লোক দেখানো পড়া হয়ে যায়। কখনোই ওই পড়াটা তোমার ব্রেনে ক্যাচ আপ হবে না, ব্রেনে সেফ থাকবে না। তো তখন তোমাকে কি করতে হবে, মাঝে মাঝে নিজেকে একটু বিরত দিতে হবে। তো বিরতিটা কেমন হবে, স্বল্পক্ষণের জন্য বিরতি, যেমন ধরো তুমি আধা ঘন্টা বাংলা পড়েছো, পড়ার পরে তুমি 5 থেকে 10 মিনিট একটা বিরতি নিলে, একটু বাইরে হাঁটাহাঁটি করলে, তবে সেই বিরতিটা কিন্তু ফোনের সাথে নিলে হবে না, যে ফোন দেখলাম, গেম খেললাম, বা একটু টিভি দেখি, একটু মুভি দেখি, এমন না। তুমি ওই 5 থেকে 10 মিনিট তুমি একটু সবুজ প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে নিয়ে যাও, নিজেকে প্রশ্ন করো যে আমি কি কি পড়লাম এই আধা ঘন্টায়, এই আধা ঘন্টায় আমি কি আদৌ পড়েছি, নাকি লোক দেখানোর জন্য আমি বই নিয়ে বসেছিলাম, এই আমার জীবনের উদ্দেশ্য কি, আমি কেন পড়ছি, এই বিষয়গুলো নিয়ে নিজে একান্তই নিজেকে সময় দাও এই বিরতিটার সময়। তারপরে দেখো সহজ বিষয়গুলো কিন্তু আগে পড়তে পারো, কঠিন বিষয়গুলো সবসময় পরে পড়বা, কারণ পড়া যখন তোমরা শুরু করবা তখন কিন্তু তোমাদের প্রথম প্রথম পড়লেই যদি একদম ইংলিশ সাবজেক্টটা অনেকের কাছে কঠিন, তো ইংলিশ সাবজেক্টটা নিয়ে যদি তুমি প্রথমেই বসো তখন কিন্তু তোমার মাঝে একটা ভয় কাজ করবে, ইংলিশটা আমি কিছুই পারি না, তাহলে কি হবে, পড়ছি না, থাক আজ পড়ছি না, কাল থেকে পড়বো। তো তখন তোমাদের করা উচিত কি, তোমরা প্রথমে যে সহজ সাবজেক্টটা, তোমার কাছে যদি ইংলিশ সহজ লাগে, সহজ ইংলিশ পড়লে, কি বাংলার একটা গদ্য পড়লে, যেমন শোভা, তারপরে অভাগী স্বর্গ, আবার বই পড়া, আবার যে কোনো একটা কবিতা পড়লে, বা যে কোনো একটা বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়লে, বা যে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা নিয়ে পড়লে, তো এই যে আধা ঘন্টা 30 মিনিট এটা পড়ার পরে তারপরে কিন্তু তোমাদের করতে হবে কি, একটু কঠিন সাবজেক্টে নিতে হবে, মানে 5 থেকে 10 মিনিট বিরতি নিয়ে তখন তুমি কঠিন সাবজেক্ট নিলে। তবে তোমাদের কিন্তু এই ক্ষেত্রে একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে প্রতিদিন কম করে হলেও 2 ঘন্টা অঙ্ক ইংলিশের জন্য সময় রাখবা, কারণ অঙ্ক ইংলিশ প্রতিদিন তোমাদের মানে মনের মাঝে একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করবা। তোমরা যেমন ভাত খাচ্ছ, গোসল করছো, এটা যেমন প্রতিদিনের একটা রুটিন, ঠিক তেমনইভাবে এই 2টা সাবজেক্টকেও জীবনের একটা অংশ হিসাবে নিয়ে নাও এই 3টে মাসের জন্য। এই 3টে মাস যদি প্রতিদিন একটু চর্চা করো তাহলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে একটা রেজাল্ট তৈরি করতে পারবা। তারপরে মনে করো তুমি যে কোনো সাবজেক্ট পড়ার আগে একটা খাতা একটা কলম নিয়ে বসবা,
একটা যে কোনো একটা বিষয়, বাংলা হোক, অঙ্ক হোক, ইংলিশ হোক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, যে কোনো সাবজেক্ট পড়ার আগে কিন্তু একটা নোট করার প্রবণতা রাখবা। নোট বলতে এই যে আমি তোমাদের মাঝে যে একটা সাদা পেপার রেখেছি, এমন সাদা পেপারও হতে পারে, আবার দেখা যাচ্ছে একটা নোট খাতাও হতে পারে। তো সেই নোট খাতাটা হবে খুবই সীমিত, জাস্ট এতটুকুই সেখানে সীমাবদ্ধ থাকবে, যতটুকু লিখলে তুমি পরীক্ষার আগের রাত্রে বা খুব অল্প টাইমও সেটা তুমি রিভিশন করে চলে যেতে পারো। নোট করাটা এমন হবে না যে আমি সেটা আবার আর একটা বইয়ে পরিণত করছি। যেমন ধরো তোমাদের এখানে একটা বই আছে, এই বইটা যদি আবার আমি আর একটা খাতায় পুরো কপি করি তাহলে কি হবে বলো, সেটা তো বই হয়ে গেল। নোটটা এমন হতে হবে যাতে খুব কম সময়েও তোমরা কিন্তু পুরোটা রিভিশন দিতে পারো। তারপরে আবার মনে করো আরেকটা বিষয় কাজ করতে পারো, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন। যেমন ধরো বাংলা বই থেকে তুমি আজ শোভাটা পড়েছো বা আমার চ্যানেল থেকে শোভার ভিডিওটা দেখেছো, দেখার পরে তুমি ভাবলে যে এখন তো বসে আছি, তো রোদ্রে শীত লাগছে, গোসল করে আসলাম, এখন রোদ্রে বসে আছি, তো এই টাইমটাতে আমি একটু দেখি আমার যে টেস্ট পেপার আছে বাংলার, তো টেস্ট পেপারে শোভা থেকে কোথা থেকে প্রশ্নগুলো করা হয়েছে আমি পারি কি না দেখি। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের উত্তরটা দেখা যাবে না, তোমরা নিজেকে যাচাই করবা আমি পারি কি না, আমি কতটুকু পড়েছি, আমার কতটুকু বই থেকে মনে আছে, এই বিষয়টা পড়ার চেষ্টা করবা, পারার চেষ্টা করবা। তারপরে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে প্রতি সপ্তাহে একবার নিজেকে যাচাই করবা, অর্থাৎ সেই দিনটা যে কোনো দিন হতে পারে, শুক্রবার, প্রতি সপ্তাহে শুক্রবারে তোমরা নিজেকে একটা এক্সাম দিবা, অর্থাৎ নিজেই নিজেকে একটা পরীক্ষা নেবা যে আমি এই শুক্রবারে এই বাংলা ফুল যে 7টা গদ্য আছে, এই 7টা গদ্য আমি পরীক্ষা নেবো যে আমি কতটুকু পারি, কতটুকু মনে আছে। 30টা টিক আমি নিজে থেকেই তৈরি করব, নিজে থেকে অ্যান্সার করব, 30-এর ভিতরে আমি কত পাই। বা এমন করতে পারো যে তোমাদের এখন তো সবারই নতুন টেস্ট পেপার আছে, তো সেক্ষেত্রে তোমরা যে নতুন টেস্ট পেপার থেকেও কিন্তু যে কোনো 5টা সুনামধন্য যে স্কুলগুলো আছে, 5টা স্কুলের প্রশ্ন নিয়ে তোমরা একটু পরীক্ষা দিতে পারো। তো সেক্ষেত্রে পরীক্ষা দিয়ে যদি তোমাদের রেজাল্ট ভালো হয়, মানে নিজেই নিজেকে পরীক্ষা নিবা, তো তখন যদি তোমার পরীক্ষাটা ভালো হয় তাহলে অবশ্যই নিজেকে ছোটোখাটো একটা পুরস্কার দিবা। যেমন ধরো একটা কলম, বা তুমি আইসক্রিম খেতে অনেক ভালোবাসো, আইসক্রিম গিফট করলে নিজেই নিজেকে, আবার বিরিয়ানি গিফট করতে পারো, বা যারা ভালো জায়গায় ঘুরতে যেতে পছন্দ করো তারা কিন্তু চাইলে একটু মানে মুভ অন করার জন্য একটু বাইরে থেকে ঘুরে আসতে পারো বন্ধুদের সাথে। তো এই যে সপ্তাহে একটা দিন নিজেকে দেওয়া, এটা কিন্তু খুব দরকারি একটা বিষয়। তারপরে আবার মনে করো কোনো একটা সাবজেক্টে পরীক্ষা নিয়েছো, খুব খারাপ হয়েছে, তখন কিন্তু তোমার মন খারাপ করে একদম ভেঙে পড়ার কোনো কারণ নেই। সেক্ষেত্রে তোমার করতে হবে কি, ও আমি এই বিষয়টা খারাপ করেছি, তার মানে এখানে আমার একটা গ্যাপ আছে, তো গ্যাপটা আমি কীভাবে সলভ করব, গ্যাপটা কিভাবে পূরণ করব, সে বিষয়ে তোমাকে আরও সচেতন হতে হবে, আরও বেশি স্ট্রাগল করতে হবে। তারপরে দেখো, শুধু যে কোনো বিষয় শুধু মুখস্থ করলে হবে না, বুঝে পড়ার চেষ্টা করতে হবে। যেমন ধরো শোভা গল্পটা মূল থিম কি বলো তো? শোভা কিন্তু একটা বোবা প্রতিবন্ধী একটা মেয়ে, বা মানসিক ভারসাম্যহীন একটা মেয়ে, তার সম্পর্কে বলা হয়েছে। তাহলে কি সে এর মূল থিমটা ছিল কিন্তু এইটা। তাহলে যদি তোমাদের একটা মানে পরীক্ষায় যদি একটা সৃজনশীল আসে কোনো একটা বিষয় নিয়ে, যে কল্যাণী কানে শোনে না, সে কাউকে কিছু বললো সে বুঝতে পারে না, তো সেক্ষেত্রে কি ওই যে ও কানে শোনে না, এদিকে শোভা কিছু বলতে পারে না, তাহলে এদের মাঝখানে কিন্তু একটা সদৃশ্য আছে। তো এই বিষয়টা ধরতে পারাটাকেই আর কি বুঝে পড়া বলে। আর তুমি মনে করো যে কোনো একটা জিনিস খুব পড়লে, যেমন ধরো আমাদের এই বাংলা বই আছে রানার, তারপরে উপেক্ষিত শক্তি, তারপরে মানুষ কবিতা, তো এই যে এই তিনটা কিন্তু এক রকমের থিম নিয়ে, অর্থাৎ উঁচু নিচু যে একটা ভেদাভেদ সমাজে, সেই ভেদাভেদটা নিয়ে। আবার ধরো আমাদের হচ্ছে আমরা ক্লাস 8-এ পড়েছি যে কলি মুজুর, অর্থাৎ আমাদের এটা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। আবার সাম্যবাদীও কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা। তো এইগুলোর মাঝে কি একটা উঁচু নিচু যে সমাজের ভেদাভেদটা আছে, এইগুলো নিয়ে কিন্তু ফুটে উঠেছে। তো এখানে যদি আমরা মুখস্থই করে গেলাম মাঝখান থেকে পরীক্ষার সময় কিছুই বুঝতে পারলাম না, কি বলেছে কি বোঝেনি, লিখতেও পারলাম না, চলে আসলাম, এইটা করা যাবে না।
এমনভাবে পড়তে হবে, সহজ বিষয় হোক, তারপরেও বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আর তোমাদের কিন্তু প্রতিটা গদ্য, পদ্য, অঙ্ক, ইংলিশ আমি কিন্তু এই চ্যানেলেই খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার জন্য একটা প্লেলিস্ট তৈরি করা আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। তারপরে দেখো, কখনো নিজেকে ছোট ভাবা যাবে না, কারণ তুমি যদি নিজেই নিজেকে ছোট ভাবো তাহলে অন্যরা তো তোমাকে ছোট ভাববেই, এইটাই স্বাভাবিক। কারণ কেউ কখনোই চায় না যে আমার সামনে ও বড় হোক, বা ও আমার থেকে ও বড় হয়ে যাক, আমার থেকে ও বেশি ভালো রেজাল্ট করুক, এটা কখনোই চাবে না। তো তুমি যত বাধা বিপত্তি আসুক নিজেকে কখনো ছোট মনে করবে না, যে না আমি পারি, আমি একবার পারিনি তো কী হয়েছে, আমি আবারও উঠে দাঁড়াবো। একটা বাচ্চাকে দেখো যারা ছোট থেকে হাঁটা শেখে, তারা কি কতবার পড়ে, আবার কতবার উঠে দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, তারা কি একসময় তো ঠিকই উঠে দাঁড়াতে পারে, হাঁটতে পারে, তাই না? তো এইটা করা যাবে না, যে নিজেকে কখনোই ছোট ভাবা যাবে না। আবার সারাদিন আমি যে সাবজেক্টগুলো পড়লাম সেই সাবজেক্টগুলো পড়ার শেষে তোমাদের যে প্রতিনিয়ত কিন্তু 6 থেকে 7 ঘন্টা ঘুমানো খুবই প্রয়োজন। প্রতিনিয়ত 6 থেকে 7 ঘন্টা ঘুমানো খুবই প্রয়োজন, কারণ ভালো রেজাল্ট করার জন্য মস্তিষ্ককে ঠান্ডা রাখা প্রয়োজন। তো সেক্ষেত্রে তোমাদের ঘুমটা খুবই প্রয়োজন দেহের জন্য। আর এক্ষেত্রে আমি একটু সাজেস্ট করতে চাই, তোমরা ঘুমানোর আধা ঘন্টা আগে বিছানায় যাওয়ার পরে তোমরা 10 থেকে 15 মিনিট একটু রিভিশন করবা। কোনো বই, খাতা, কলম, ফোন কিছু রাখবা না কাছে, জাস্ট ঘুমাবা, চোখটা বন্ধ করবা, করার পরে নিজেকে নিজে প্রশ্ন করবা মনে মনে, যে আজ আমি তো এই শোভাটা পড়েছিলাম, তো শোভার পিতার নাম যেন কী ছিল, ও বাণীকণ্ঠ ছিল, তো শোভা কে লিখেছিল, সরি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটা রচনার নাম কি, চোখের বালি, গোড়া, তারপরে ঘরে বাইরে, পুনঃ যোগাযোগ, তারপরে এই ধরনের। তাহলে তো ভালোই মনে আছে। আবার আমি আজকে কোন অঙ্কটা করেছি জানো, 4.1 অধ্যায়ের অঙ্কগুলো করেছি, এই অধ্যায়ের অঙ্কগুলো তো আমি পারি, এইগুলো পারিনি। এই জিনিসগুলো তোমরা প্রতিনিয়ত করবা। আর চাইলে কিন্তু তোমরা নোট, যে সারাদিনে যে সাবজেক্টগুলো পড়েছো সেই নোটগুলো একটু দেখে যেতে পারো, তাহলে কিন্তু তোমাদের মস্তিষ্কে ভালো ক্যাচ আপ হবে। আর অবশ্যই পড়ে আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট ঘুমানোর চেষ্টা করবা কঠিন বিষয়গুলো পড়ার পরে। কারণ কোনো বিষয় পড়ে যদি আমরা ঘুমাই, তো ঘুম থেকে ওঠার পরে কিন্তু সেটা আমাদের ব্রেনে বেশি মনে থাকে। তো পড়ার কিছু টেকনিক আমি আজ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর কোন কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।